হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার এই করলার জমি যেদিন থেকে গাছ অঙ্কুরোদ্গমন হয়েছে সেদিন থেকে আজ প্রায় 46 দিন বয়স হয়ে গেল গাছগুলোর। এই পর্যন্ত আমরা কিভাবে পরিচর্যা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যে সমস্ত বন্ধু আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন। তো শুরু করি আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের এই করলার জমিতে দানা বসানোর আগে এভাবে বেড তৈরি করে নেওয়া হয়। এমনভাবে বেডটা তৈরি করা হয় মানে একটা বেডের মিডিল থেকে আর একটা বেডের মিডিল পর্যন্ত 3 হাত দূরত্ব করা হয়। মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব প্রায় 3 হাত করে রাখা হয়। সেই হিসাবে দানাগুলো বপন করা হয়। তো যখন থেকে দানা বপন করা হয়, দানা বপন করার 3 থেকে 4 দিন পর গাছে অঙ্কুরোদ্গমন লক্ষ্য করা যায়। দানা যখন অঙ্কুর ধোয়া শুরু হয়েছে, অঙ্কুর ধোয়া থেকে যখন গাছ, আপনার স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন, মানে করলা গাছের বয়স যখন 3 থেকে 4 দিন, সেই সময় আমরা প্রথম ইউপিএল কোম্পানির সার ব্যবহার করেছি। তাছাড়া অবশ্য তার কিছু মিক্স করে ব্যবহার করিনি, শুধুমাত্র সারটা ব্যবহার করেছিলাম। এরপর গাছের বয়স যখন 10 দিন, সেই সময় আমরা সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড, তার সাথে কাটিং শিকড়ের জন্য, এই শিকড়ের জন্য এই কাটিং ওষুধটা কিন্তু ব্যাপকভাবে কাজ করে। তো সেই সময় গাছের শিকড়ের বৃদ্ধি করার জন্য আমরা কাটিংটা ব্যবহার করেছি, এবং গোড়ায় সেই সময় গোড়া ফাটার লক্ষ্য করা যাচ্ছিল, তাই আমরা এই সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ডটা ব্যবহার করেছি। এরপর ঠিক গাছের বয়স যখন 12 দিন, মানে আমরা যখন রিডোমিল গোল্ড এবং কাটিং ব্যবহার করলাম তার ঠিক 2 দিন পরেই মানে সাদামাছি লক্ষ্য করা যাচ্ছে গাছে সেই সময়। তাই আমরা সেই সময় সাদামাছির জন্য শুধুমাত্র আমি এন পাওয়ার প্লাস, যেটা আমি শশা জমিতে ব্যবহার করেছি, আপনারা জানেন সকলে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন। তো এন পাওয়ার প্লাস এটা মাত্র 7 ml করে, মানে প্রতি 15 লিটার জলে 7 ml সেই হারে ব্যবহার করেছি। এই এনস্টার ব্যবহার করার মানে গাছের বয়স যখন এই 12 দিন, সেই সময় যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করেছিলাম, এরপর থেকে মানে গাছের বয়স যখন প্রায় 42-43 দিন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কোনো রকমের কোনো কীটনাশক বা কোনো ফাঙ্গিসাইড আমরা গাছে স্প্রে করিনি। সেই সময়টা আমরা এই মাচা তৈরি, মানে গাছের যে মাচা তৈরি করা হয়েছে সেই মাচা তৈরিতে ব্যস্ত, এবং গাছের লতাগুলো বাড়ছিল সেই লতাগুলো বাঁধার জন্য কাজগুলো করা হচ্ছিল। তো আমরা সেই সময় কোনো রাসায়নিক কীটনাশক বলুন বা আদার্স কোনো কিছু আমরা ব্যবহার করিনি। গাছের যে বয়স যখন 40 দিন, সেই সময় জমিতে আমরা সেচ দিই। যেহেতু ওয়েদার প্রচণ্ড গরম, জমিতে সেচ দেওয়া হয়েছে। সেচ দেওয়ার পর ঠিক সেচ দেওয়ার পরের দিন আমরা জমিতে রাসায়নিক সার হিসাবে এনপিকে, ডিএপি এবং ইউরিয়া এই দুটো ব্যবহার করেছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা গাছের কতটা দূরত্ব দিয়ে এই রাসায়নিক সারগুলো প্রয়োগ করছি, এবং রাসায়নিক সার প্রয়োগ করার সাথে সাথেই দেখুন কোদালের সাহায্যে গোড়ায় ঠিক মাটিটা কিভাবে বেডের ওপর মাটি দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই মাটিটা দেওয়ার ফলে সারটা কি হবে, সারটা মাটির নিচে ভিতরে চলে গেল এবং গাছের শিকড়গুলো ঠিকভাবে চারিয়ে যাবে এবং সে তার খাদ্য গ্রহণ করতে পারবে। এই মাটি দেওয়া হয়ে যাওয়ার পর ঠিক 2-1 দিনের মধ্যেই আমরা কিন্তু মানে গাছের বয়স যখন 45 দিন, সেই সময় আমরা গাছে ব্যাপক পরিমাণে সাদামাছি এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ করছে। তো তার জন্য আমরা ডাইনেতে ফিউরন 20% এসজি গোত্রের যে ওশেন আছে সেই ওশেন আমরা ব্যবহার করেছি, এবং তার সঙ্গে যেহেতু গাছের বৃদ্ধি থমকে গেছে, অতিরিক্ত গরমের জন্য গাছের বৃদ্ধি একদম থমকে গেছে, তাই আমরা কি করছি না, তার সাথে বায়ার কোম্পানির অ্যাম্বিশন, যেটা 30 ml প্রতি 15 লিটার জলে, মানে 1 লিটার জলে 2 ml হারে ব্যবহার করে গাছে স্প্রে করা হয়েছে। বয়স যদিও প্রায় 1.5 মাস উপর হয়ে গেছে, 2 মাসের কাছাকাছি, এই সময় অলরেডি অন্য বছর কি হয়, গাছ প্রায় মাচার উপর পৌঁছে যায়। এবছর অতিরিক্ত তাপের জন্য গাছের বৃদ্ধি নেই বললেই চলে। 45 দিন পার হয়ে গেলেও সবে মাত্র মাচা ছুঁই ছুঁই হয়েছে। আপনাদের গাছগুলো দেখে আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবং আমার আশেপাশে যে সমস্ত জমিগুলো আছে সেগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন যে গাছের অবস্থা কেমন আছে। আর কি আমি আমার কাকার জমি দেখাবো আপনাদেরকে, সেই জমিটাতে কিন্তু ব্যাপক হারে মানে গাছের পাতা
লাল হয়ে যাচ্ছে, একদম গোড়া থেকে মাচা পর্যন্ত গাছের পাতা পুরো লাল হয়ে গেছে। তুলনামূলকভাবে আমাদের গাছ কিন্তু অনেকটা এখনো পর্যন্ত ভালো আছে। তো আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করছেন বা কি ওষুধ ব্যবহার করলে আমার কাকার জমিটার মানে এই যে রোগটা দেখা যাচ্ছে সেটা দমন করা সম্ভব হবে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। স্ক্রিনে এই মুহূর্তে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জমি, যেটাতে আমরা করলা চাষ করেছি, এবং তার মাঝখানে একটা জমি আছে, তারপরে আর একটা জমি আছে সেখানেও করলা চাষ করা আছে। এখন আপনাদেরকে আমার কাকার জমিটা দেখাচ্ছি। দেখুন গাছের অবস্থা, প্রতিটা গাছ দেখুন একদম হলুদ হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত তাতে, এই অতিরিক্ত গরমের সময় কিন্তু বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করা একদমই উচিত নয়। কোনো রকম কাজও হচ্ছে না এত গরমের জন্য। দেখতে পাচ্ছেন কি হারে গাছগুলো অবস্থা খুব খারাপ। আমি যেদিন দানা রোপণ করেছি তার থেকে 15 দিন আগে এগুলো দানা বপন করা হয়েছে। আমার করলা গাছে এই পর্যন্ত কিভাবে আমি পরিচর্যা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পাশাপাশি জমিতে কিভাবে ছত্রাকের কারণে গাছগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য কোন ওষুধ ব্যবহার করলে সব থেকে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেহেতু পাশাপাশি জমিতে এরকম ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে, তাই আমাকে অবশ্যই 2-1 দিনের ভিতরেই আমাকেও ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে সব উপকার পাবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করছি, যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করি, তো সেটা আপনাদেরকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে পরে একটি চাষভিত্তিক কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।